A monumental series win. The Tigers have come to the Caribbean. They've hunted successfully. What a result for this formidable bowling lineup. ইতিহাস করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের হারালো 27 রানে। ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, নিহত 3-4 প্লাটুন বিজিবি মোতায়েন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযোগ, অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ, 5 ব্যবসায়ীকে জরিমানা। কুষ্টিয়ায় মামলা বাণিজ্যে ভুক্তভোগী খোদ শহীদ পরিবার, বাদী জানে না কারা আসামি, ফাঁসছেন নিরাপরাধ মানুষ। এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়েছে বাংলাদেশের জনগণ ও সরকার, সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। শুরুতে জানাবো খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস করে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ক্যারিবিয়ানদের 27 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে লিটন কুমার দাসের দল। টাইগারদের দেওয়া 130 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাসকিন ঝড়ে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। এরপর শেখ মাহেদি দেখান স্পিন ভেলকি, এরপর হাসান মাহমুদ আর তানজিমও উইকেট নেওয়ার মিছিলে যোগ দিলে 42 রানেই 6 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা, গুটিয়ে যায় 102 রানে। তাসকিন নেন 3 উইকেট। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটন দাস ও তানজিদ তামিম করেন হতাশ। মিরাজ আর সোমও ব্যর্থ হন এদিন। শেষ দিকে জাকির আলীর 21 ও শামীম হোসেনের ঝোড়ো 17 বলে 35 রানে ভর করে 7 উইকেটে স্কোরবোর্ডে 129 রান তোলে বাংলাদেশ। A monumental series win for Bangladesh. The Tigers have come to the Caribbean. They've hunted successfully. What a result for this formidable. ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। গতরাতে টঙ্গীর তুরাক তীরে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে 3 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব এসকেন্দার জানায়, হতাহতদের টঙ্গী হাসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হইল, ইট পাটকেল নিক্ষেপ করা হইল। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন। উস্কানির কারণেই হয়েছে। আপনি জানেন, কিছুদিন আগে আমাদের জুবায়েরপন্থী ভাইদের একজন আলেম মুফতি আমানুল হক, তিনি উস্কানি দিছে যে টঙ্গীর তুরাক পাড়ের নদী লাল রক্তে রঞ্জিত করে দেবে। তার মানে আগে থেকে উস্কানি, তারা চায় যে উস্কানি জিয়ে থাকুক। ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, হতাহতদের বর্তমান পরিস্থিতি কি জানাবেন?
তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে তুরাগ নদীর যে ইজতেমাকে ঘিরে কিন্তু আপনারা এখন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা অর্থাৎ সেনাবাহিনী কিন্তু মাঠ ঘিরে রেখেছেন এবং আশপাশে যা এলাকা আছে আমরা বিভিন্ন পোশাকে অর্থাৎ সাদা পোশাক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি যে এই নিরাপত্তা এবং ইজতেমাকে ঘিরে যাতে আর কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এর জন্য কিন্তু তারা ব্যবস্থা রেখেছেন। আপনারা জানেন যে গত রাত ৩টার সময় কিন্তু মানে হঠাৎ করে কিন্তু আপনার ইজতেমায় প্রবেশের পথে কিন্তু আপনার একটি বাধা মানে এখানকার যে মুসল্লি তারা রয়েছে যে রাত্রি ৩টার সময় তারা ইজতেমা ময়দানে প্রবেশ করার পথে কিন্তু অর্থাৎ জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু তারা আক্রমণ করেছেন এবং আক্রমণ করার পর থেকে কিন্তু ৩জনকে কিন্তু মারাত্মক জখম করলে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। ওই জায়গায় ৩জন কিন্তু মারা যান এবং আপনি দেখতে পাচ্ছেন এটা ঘিরে কিন্তু টঙ্গী এলাকার অর্থাৎ আশপাশের যে এলাকা রয়েছে সেটা কিন্তু এখন আপনার থমথমে একটি অবস্থা এবং বিরাজ করছিল সকাল থেকে, কিন্তু এখন পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু আপনার সাত এবং জুবায়েরপন্থীদের মধ্যে কিন্তু যে অপ্রীতিকর যে ঘটনা ঘটেছে রাত্রে তার এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ রয়েছেন তারা বা মুসল্লিরা রয়েছেন এখানে তারা কিন্তু উৎকণ্ঠা পাচ্ছেন এবং তারা কিন্তু নানানভাবে কিন্তু তারা বলছেন যে ইজতেমাকে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করতে পারে, অবস্থান করে যেন তারা এই ইজতেমাটাকে সার্থক করতে পারে এর জন্য কিন্তু তারা বারবার যে সাধারণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন। আপনারা জানেন যে গত রাত্রি ঘটনায় কিন্তু আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে এখানে কিন্তু অর্ধশতাধিক রোগী কিন্তু আহত হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়ে আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে। তো এছাড়া কিন্তু যে গাজীপুরে কিন্তু রাত থেকে কিন্তু যে থমথমে অবস্থা সেটা কিন্তু বিরাজ করছিল এবং আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা সড়কের কিন্তু দীর্ঘ সময় কিন্তু যানজটে নাকাল হয়েছে যে সাধারণ যাত্রী তারা রয়েছেন এবং এখন কিন্তু আপনার ইজতেমা ময়দানের আমরা দেখেছি যে এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা চাচ্ছেন যে এখানে একটি সমঝোতার ভিত্তিতে যাতে একটি সুষ্ঠু একটি সমাধান বেরিয়ে আসে। আপনারা জানেন যে আমি একটু বলে রাখছি যে কিছুক্ষণ দুই পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, যেটা জানিয়েছে দুই পক্ষকে নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো সেই বৈঠকেই থেকেই বোঝা যাবে যে পরবর্তী পরিস্থিতি কি অবস্থা দাঁড়ায়। তো এখন কিন্তু আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ময়দানের মধ্যে সাধারণ যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং আপনি জানেন যে দুই পক্ষই কিন্তু যে হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারে কিন্তু দাবি করছেন যে তাদের লোক এখানে নিহত হয়েছেন। অর্থাৎ এখানে আমরা রাত থেকেই দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কিন্তু এলাকায় ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এখানে সাধারণ যারা মুসল্লি রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক পড়েছেন এবং আশপাশের এলাকায়ও কিন্তু সেই আতঙ্ক বিরাজ করছে। তবে এখন আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কিন্তু পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তোয়া নজরুল, আপনাকে ধন্যবাদ। ইজতেমা মাঠ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী এই অভিযোগে আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগ লিখিতভাবে দেওয়ার পর তদন্তে নামবে তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিনী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গুম করা হয়েছে বলে দাবি করেন মাইকেল চাকমা। সরকার পতনের পর 7 আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব এবং সেটা যখন আমি অভিযোগ দেব তখন আমি এসব
আপনার সামনে। বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব, পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে। রাজধানীর কাপ্তান বাজারে ফুটপাত দখল মুক্তি উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে মুরগির পাইকারি বাজার কাপ্তান বাজারে এ অভিযান চালায় যৌথ বাহিনী। এতে অংশ নেয় সেনাবাহিনী ও ওয়ারি জোনের পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। যৌথ বাহিনীর অভিযানে মধ্যরাতে দৌড়ে পালাতে শুরু করে রাজধানীর কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ীরা। নিরাপদ সড়ক আন্দোলনের কাছ থেকে সড়ক অবরোধের তথ্য পেয়ে গতরাতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে উচ্ছেদ করা হয় সড়ক দখল করে বসানো সব অবৈধ দোকান, জব্দ করা হয় বেশ কয়েকটি মুরগির গাড়ি। আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। অভিযান শেষে অবৈধ 5টি মুরগির গাড়িকে 25,000 টাকা জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ব্যবসায়ীরা সিটি কর্পোরেশন থেকে দোকান ইজারা নেয়ার দাবি করলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন ইজারার মেয়াদ শেষ হয়েছে আগেই। ফ্লাইওভারের নিচে 2টি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। এই মার্কেটটা আজকে 50 বছরের উপর, এখন যদি ফট করে আমাদেরকে বলে বন্ধ, আমরা কোন দিকে যাব? আমাদের যদি অন্যদিকে এটা স্থানান্তরিত করতে পারতো তাইলে আমাদের জন্য ভালো হইতো। এটা আমরাও বুঝি যেখানে সমস্যা, কিন্তু আমরা ভালো জায়গা পাইতেছি না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাপ্তান বাজারের অবৈধ মুরগির বাজার দীর্ঘদিন ধরেই এলাকাটিতে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সিটি কর্পোরেশনের এ অভিযানকে সাধুবাদ জানান তারা। রাজধানীতে এ অভিযান নিয়মিত চলবে বলে জানায় যৌথ বাহিনী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় জুলাই গণহত্যা মামলার বাদী এখন নিজেই ভুক্তভোগী। শ্বশুর লোকমান হোসেনের করা মামলায় আসামি হয়েছেন মেয়ের জামাই। তবে কিভাবে লোকমান হোসেনের করা মামলায় মেয়ের জামাই আসামি হয়েছেন তা জানেন না তিনি। কুষ্টিয়া জুড়ে এমন গণহত্যার দায় শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না কারা আসামি। এমন মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 10ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে লোকমান হোসেন হারান তার ছেলে আব্দুল্লাহকে। শেষক সইতে না পেরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন কয়েক মাস। সে সুযোগে সে সময় তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে হত্যা মামলা করে কিছু কুচক্রী মহল। আমি খুবই অসুস্থ ছিলাম, আমার হাসপাতালতে নিয়ে আসে, থানায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার দিয়ে মামলা করে আমার সই করালো। তার স্বাক্ষরে মামলা হলেও মামলায় কি উল্লেখ করা হয়েছে বা কারা আসামি তা জানেন না তিনি। তারই মেয়ের জামাই গ্রেপ্তারের পর জানতে পারে কৌশলে তাকে দিয়ে করানো মামলায় তার মেয়ের জামাইকেও আসামি করেছে কুচক্রী মহল। এটাকে আমি চাইছিলাম যে এটা আমার ছেলের মামলার আমার জামাইকে ফাঁসা দিকে, এটা তো আমি কখনো চাই নাই। তো এগুলো তো আসলে পুলিশ যা করতেছে এগুলো জুলুম করতেছে। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে এভাবেই নামে মাত্র বাদী বানিয়ে মামলা করাই দিশেহারা কুষ্টিয়ার শত শত পরিবার। আন্দোলনের বিপক্ষে না থেকেও হয়েছেন আসামি। অব্যাহতির নামে এখন হচ্ছেন চাঁদাবাজির শিকার। 2 জন ফোন করেছে যে আপনি কিছু টাকা দেন, আপনার চার্জশিট থেকে আপনার নাম পাঠিয়ে দেবো। আমি কিছু জানি না, শুনি না, কেন আমাকে মামলায় হয়রানি করার জন্য আমার মামলার আসামি বানানো হইলো। আমি তো হত্যাকাণ্ডের কিছু জানি না, বা আসামি কিভাবে হইলাম আমি এটাও জানি না। এমন হয়রানিমূলক মিথ্যা মামলা নিয়ে বিব্রত খোদ জেলার বিএনপি নেতারাও। তারাও চাই হয়রানিমূলক এসব মামলা বন্ধ হোক। 5 তারিখের পরের থেকে যে সমস্ত মামলাগুলো হয়েছে, এটা অধিকাংশ মামলা হচ্ছে ত্রুটিপূর্ণ। এর মধ্যে দুর্বৃত্তায়ন হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, লাশ বিক্রি করা হয়েছে, মামলাগুলো সঠিক হয়নি। আর এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। মোবাইল ফোনে পুলিশ সুপার জানান, তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। আমরা তদন্ত সঠিকভাবে করার চেষ্টা করতেছি। আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোনো লোক জড়িত না থাকে তার ইনভলভমেন্ট থাকবে না, আর যদি কেউ জড়িত থাকে তার এজাহারে নাম না থাকবে সে পরবর্তী ইনক্লুড হবে। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 19টি মামলা হয়েছে কুষ্টিয়ায়। এসব মামলায় প্রকৃত অপরাধীদের বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও।
নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পৌষের শুরুতে কুয়াশা কম থাকলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। হিমশীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে চুয়াডাঙ্গার শীতের প্রকোপ। এই জেলায় সকাল 6টায় তাপমাত্রার রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। নওগাঁয় তেমন কুয়াশা না থাকলেও শীতল বাতাস বইছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে ও সন্ধ্যায় হিমেল হাওয়া থাকায় দিনমজুররা পড়েছেন বিপাকে। হাসপাতালেও বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। খুব ঠান্ডা পড়ছে, কম্বলও পাচ্ছি না, কাশি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। আসলে গরিব মানুষের জন্য খুবই কষ্টদায়ক শীতটা বয়ে নিয়ে আসছে। কাজকর্মে যেতে পারছি না, কাজে যাবো কি, ঠান্ডা ভালো লাগছে না। একসময় ট্রেনে ফেরি করে ওষুধ বিক্রি করতেন পিরোজপুরের বাবুল খান। সময়ের ব্যবধানে রাজনৈতিক ক্ষমতায় বনে গেছেন এলাকার গডফাদার। হাতুড়ি আর মুগুর বাহিনীর বদৌলতে গড়ে তোলেন মাদকের বিশাল সাম্রাজ্য। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থের জোরে স্বামী স্ত্রী দুজনেই হয়েছেন এলাকার মেম্বার। তাদের অন্যায়ের প্রতিবাদ করে শাস্তা হতে হয়েছে অনেক এলাকাবাসীকে। সহকর্মী লাহেল মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরাপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল খান 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্থানীয় সাবেক এমপি AKM আওয়ালের ঘনিষ্ঠ হয়ে গড়ে তোলেন বিশাল মাদকের সাম্রাজ্য। পরবর্তীতে নিজ জমিতে গাঁজা চাষ শুরু সহ আত্মীয় স্বজনদের দিয়ে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর মাধ্যমে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রথমেতে হন ইউপি মেম্বার এবং পরে 2 বার স্ত্রীকে বানান ইউনিয়ন পরিষদের নারী সদস্য। তার বিপরীতে কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে করা হতো নির্মম নির্যাতন। ঔষধ চোরাকারবারি চক্রের সাথে যুক্ত হয়ে রাতারাতি বনে যান আঙুল ফুলে কলা গাছ। সরকারি গের ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। আমার যত জায়গা জমি ছিল, অর্থ সম্পদ ছিল, গের বেরি ছিল, মাছ ফোনা ছিল, গড় ছিল, সবকিছু লুটপাট করে ওরা নিয়ে গেছে। তার নির্যাতন থেকে বাদ যায়নি 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর নামে দেয়া হয় ডাকাতি সহ 5টি মামলা। যখন আমি 7-এ পড়ি তখন বাবুল খানের নির্দেশে আমার নামে একটা ডাকাতি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে এলাকায় আবাসন থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রতি ঘর থেকে আদায় করতেন 40 থেকে 50,000 টাকা। উনি আবাসনের ঘের খাইছে অনেকদিন, এরপরে আন্দোলনের পরে আবাসনালারা যখন করছে তখন ওরা সে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ঘের দখল করছে, তারপরে চরের জমি দখল করছে। আমাদের আবাসনে এই যে ক্লাব আছে, ক্লাবের টর্সাল সেল তৈরি করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন সদস্য বাবুল খান। বলেন সবই অপপ্রচার ও প্রতিপক্ষের মিথ্যাচার। আমাদের এলাকায় কখনো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। এই মামলার ব্যাপারে যারা দোষী সাব্যস্ত তাদের বিচার চাই। বাবুল খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলাকায় শান্তি ফেরাতে অভিযুক্ত বাবুল খানকে দ্রুত আইনের আওতায় দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বিএনপি নেতা ডক্টর জাহিদ কথা বলছেন প্রেস ক্লাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে, আমি সেগুলো বলতে চাইনি, কিন্তু উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। কাজে এই অবস্থায় যে ষড়যন্ত্র 71 ডিসেম্বরে এই রেসকোর্সে হয়েছিল, যে কারণে উসমানী সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, সেগুলো অনেক অজানা কথা। সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিগত পলায়নকৃত স্বৈরাচার তারা বিশ্বাস করত না। যদি বিশ্বাস করত
তারা বাংলাদেশকে এমনভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে, যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে, আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যায়, কিন্তু আখাউড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে, বাংলাদেশের অর্থনীতি খালি নিচের দিকেই যায়, সিঙ্গাপুর আর হয় না। কাজেই যারা এই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তা তারা ভারতকে উপহার দিয়েছে। কাজেই আজকে এই স্বৈরাচার 15.5 বৎসর আপনাকে আমাকে নয় সারা বাংলাদেশের মানুষকে কি ধরনের নির্যাতন করেছে তার প্রতিচ্ছবি সর্বত্র বিদ্যমান। সর্বশেষ জুলাই এবং আগস্টে যে পরিমাণ নির্যাতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেখানে আবু সাইদ বলেন আর মুগ্ধ বলেন আর আমাদের চৌধুরী আলম বা ইলিয়াস আলীর কথাই বলেন, অর্থাৎ আর বিডিআর বিদ্রোহের সেই চৌকস অফিসারদের কথাই বলেন, সব হিসাব তো দিতে হবে এবং হিসাব তো নিতে হবে। কোন অবস্থাতেই কেউ যদি ভাবেন যে না আপনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, এখানে অনেক বক্তা বলেছেন কেউ 3 মাস পালিয়ে গেছে, কিন্তু ভাই বাংলাদেশের ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে, মানে 50 বৎসর পরেও স্বৈরাচারের দূষরদের বিচার হয়েছে। বিএনপি নেতা ডক্টর জাহিদ কথা বলছেন প্রেস ক্লাবে, আমরা সরাসরি ছিলাম সেখানে। নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হওয়ায় মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে 16 বছরের সরকারি বরাদ্দ আসেনি 1 টাকাও। নামের কারণে বৈষম্যের শিকার হতে হয় প্রতিষ্ঠানটিকে। তবে চাহিদা অনুযায়ী অচিরেই বরাদ্দ দেওয়ার কথা জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। টেবিলে সাজানো রয়েছে শতাধিক আবেদনপত্র। গত 16 বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি কোনো সাড়া, বরাদ্দ আসেনি 1 টাকাও। অথচ ফলাফলে প্রতি বছর জেলায় শীর্ষ 10-এর মধ্যে অবস্থান বিদ্যালয়টির। বিভিন্ন জায়গায় প্রায় 100 থেকে 150 মতন দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আগারগাঁও পর্যন্ত গেছিলাম, সেখানেও আমরা আবেদন করেছি, কিন্তু আসলে আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। 1994 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় 3 তলা একাডেমিক ভবন। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় 2002 সালে। 2003-04 অর্থ বছরে এখানে সরকারি অর্থে একটি 2 তলা ভবন নির্মিত হয়, কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকার আসার পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি। অপরাধ শুধু বিদ্যালয়ের নামে। বিগত আওয়ামী সরকার স্কুলের প্রতি একটু নজর দেয় নাই। যে কোনো বরাদ্দ আসলে স্কুলের নামে যদি পাস হয় এটাকে উপজেলা থেকে আবার জেলা পর্যায়ে কেটে ফেলা হয়। শুধু শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় নাম থাকার কারণেই এই বিদ্যালয়টি অবহেলিত। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। খসে পড়েছে শ্রেণীকক্ষের পলেস্তারা, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত। নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। এতে ফলাফল ভালো থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। জানলা দরজা কিছু নেই, বৃষ্টি দিনে ফ্লোরে পানি এসে পড়ে। ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই, অনেক কষ্ট হয় ওয়াশরুমের জন্য। তারপরে লাইট নাই, ফ্যান নাই, তারপর জানালা খোলা। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে জানান জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রধান শিক্ষককে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলেছি এবং বলছি যে আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেখানে নক করব। এদিকে পর্যবেক্ষণ করে চাহিদাপত্র পাঠানো হয়েছে, অচিরেই বরাদ্দ আসবে বলে জানান জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আমরা তো আমি কিছুদিন আগে ওটা ভিজিট করছি, ওটা ওই যে আমার যে প্রধান প্রকৌশলী মহোদয় ওনার সাথেও কথা হয়েছে, ওটা ওই যে নতুন যে কর্মসূচি ওখানেই ওটা আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের রোশানলে থাকা বিদ্যালয়টি এবার নতুন রূপ পাবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।